নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার আগের ভিডিওটায় সবাই যেভাবে রেসপন্স করেছেন সেই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো এবার আমরা আসি আসল কথায়। যে ককরোচ জনতা পার্টি 90 দিন আগেও যাদের কোনো অস্তিত্বই ছিল না, আজ কিন্তু তাদের দাবির সামনে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি এই নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য তিনি দায়বদ্ধ ছিলেন এবং এই দায় মাথায় নিয়েই কিন্তু তিনি রিজাইন পর্যন্ত করলেন। এখানে কিন্তু একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো 2022 সালে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু সেখানে সরকারের পতন হয়েছিল। 2024 সালে এই বাংলাদেশে তখনও কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পরিবর্তন হয়, এমনকি শেখ হাসিনা পালিয়ে ভারতে আসতে বাধ্য হন। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও কিন্তু এই জেএনজির আন্দোলনের ফলে সেখানেও কিন্তু সরকার পতন হয় এবং বর্তমানে জেএনজির নেতাই কিন্তু নেপালের প্রধানমন্ত্রী। আর ভারতে এত আন্দোলন হওয়ার সত্ত্বেও কিন্তু সেই জেএনজিরা, বর্তমানে বিরোধী শক্তিরা আজকের কিন্তু তারা দিশাহীন। এমনই মাস্টার স্ট্রোক দিল আমাদের কেন্দ্রীয় সরকার। আর এর পিছনে বাইরের কোনো যদি অপশক্তি থেকে থাকে, দেখুন আছে, এটা আমি বলতে পারবো না, যদি থেকে থাকে তাহলে কিন্তু তারাও আজকের দিশাহীন। এবার একে একে আমরা বিস্তারিত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এবার দেখুন, কোনো এক মহান ব্যক্তি যিনি উচ্চ পদে থাকে, তার একটি কথার ভ্যালু কতটা হতে পারে। এই যে ককরোচ জনতা পার্টি, এর উত্থান কিন্তু আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার সূর্যকান্ত, তিনি কিন্তু একটি কেসে বিবৃতি দিতে এসে বলেছিলেন যে ভারতের যুব সমাজ হলো কিছুটা ককরোচের মতো। তারা সময়ের অপব্যবহার করে, তারা তাদের কোনো লক্ষ্য নেই, তারা বেকার বসে থাকে, অযথা নেট ইন্টারনেট ফোন নিয়েই তারা ব্যস্ত থাকে। এই কথাটাকে ডিকোড করেই কিন্তু যিনি বর্তমানে সিজেপি প্রতিষ্ঠা অভিজিৎ দীপকে, তিনি কি করলেন, তিনি কিন্তু একটি গণমাধ্যমে পেজ খুলে ফেললেন এবং রাতারাতি সেটি ভাইরালও হয়ে যায়, যার জন্য আজকের এই ককরোচ জনতা পার্টি। যদি এই মহান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্যার তিনি এই কথাটি না বলতেন, তাহলে আজকে কিন্তু এই ককরোচ জনতা পার্টি হতোই না। তাহলে ভেবে দেখুন, একজন উচ্চপদস্থ কর্তার একটি কথার মূল্য কতটা হতে পারে। আজকের আমার ভিডিও আপনারা যারা দেখছেন, তার মধ্যে নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রী আছে যারা ভবিষ্যতে ডিএসপি হবে, এসপি হবে, যারা অনেক বড় বড় পদাধিকার অধিষ্ঠিত করে থাকবে। ভেবে রাখবে, আপনাদের একটি কথার মূল্য কিন্তু অনেক বড় হতে পারে যখন আপনি কোনো উচ্চ পদে অধিষ্ঠিত থাকবেন। এবার ভাগ্যের কি নির্মম পরিহার দেখুন, এই যে ধর্মেন্দ্র প্রধান, তারও উত্থান কিন্তু এই শিক্ষা আন্দোলনের মাধ্যমে। তিনিও ছাত্র থাকা অবস্থায় তিনি এই শিক্ষা আন্দোলন করেছিলেন। তার বাড়ি উড়িষ্যায়, উড়িষ্যা থেকে তিনি শিক্ষা আন্দোলন করে প্রচারে এসেছিলেন এবং তিনিই কিন্তু শিক্ষামন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় সরকারের। আর আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তেমনি কিন্তু উড়িষ্যায়ও এই যে ধর্মেন্দ্র প্রধান, তিনিই কিন্তু বিজেপির অন্যতম মুখ ছিলেন। এই জন্য কিন্তু তার পদত্যাগটা সরকারের কাছে একটা ধাক্কা বলা যেতেই পারে। যদিও সরকার নতুন এই যে শিক্ষামন্ত্রী কী হবে তা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এবার আমরা এই তো এত বৃহত্তর আন্দোলন দেখলাম, এর নেপথ্যেও কিন্তু অনেক মানুষের ভূমিকা থাকতেই পারে। যেমন আমরা সিনেমা দেখি, সিনেমা শুধু আমরা দেখে যাই, কিন্তু এর নেপথ্যে কিন্তু অনেক কারিগরির অনেক ভূমিকা থাকে। অর্থাৎ এই যে ভারতে এত বড় জেএনজি আন্দোলন হলো, এখানে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা অন্যান্য যারা আছে তারা কিন্তু এবার ভেবেও ছিল যে এইবারেই হয়তো ভারতের সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। দেখো, ভারতের সরকার কিন্তু এখানে একটি মাস্টার স্ট্রোক দিল। কীরকম মাস্টার স্ট্রোক? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার, তিনিও কিন্তু এই ইনস্টাগ্রামে এসে একটি বক্তৃতা দিলেন। ইনস্টাগ্রাম কেন? ভারতের যুব সমাজ বেশিরভাগ যেটা ব্যবহার করে সেটা হলো এই ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের মাধ্যমেই কিন্তু তিনি এই যুব সমাজের অনেক কাছে চলে গেলেন
এবং এই ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু তিনি যুব সমাজ কী চাইছে সেটাও কিন্তু তিনি বুঝে নিতে পারলেন। তার সেই ইনস্টাগ্রামে তার সেই বক্তৃতাতে কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়, সেখানে বিভিন্ন মানুষ কমেন্ট করে। পরদিন কিন্তু আবার নরেন্দ্র মোদী স্যার এই ইনস্টাগ্রাম এসে আবার বিবৃতি দিলেন এবং সেই বিবৃতি আগে কি কমেন্ট করেছে তাও তিনি ডিটেলস বললেন। অর্থাৎ আমাদের নরেন্দ্র মোদী স্যার এই রিলসের মাধ্যমে কিন্তু যুব সমাজের গতি প্রকৃতিটাও বুঝে নিলেন। এবার এই যে সোনাম ওয়াংচুককে যেভাবে ধরে বা তার অনশন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে, সেটাও কিন্তু একটি সরকারের বড় ব্যর্থতা। তার কারণ এইভাবে কাউকে নেওয়া যায় না। আর সোনাম ওয়াংচুক এই যে দেখতে পাচ্ছেন তার ইউটিউব চ্যানেল, সেখানে আপনি গিয়ে দেখতেও পাবেন, তিনিও কিন্তু বলছে যে তার হাসপাতালে তার পরিজনদের কাউকে নিতে দেওয়া যায়নি, তার পরিজনকে আটকে রাখা হয়েছিল। এমনকি তিনি এটা বলেছেন যে ভারতে নয়, মনে হচ্ছে উত্তর কোরিয়ায় আছে। এই প্রবাদটাও কিন্তু তিনি সেখানে বলেছেন। এবং এই যে অভিজিৎ দ্বীপকে বা এই যে সিজেপির মূল কেন্দ্র কোথায়, তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়েছিল এবং দুটো দাবি মেনে নিলেও শেষ পর্যন্ত কিন্তু একটি দাবিতেই তারা অনড় ছিল। আর নরেন্দ্র মোদী সরকারও দেখতে চাইছিল যে তারা কোন দাবিতে, একটি নির্দিষ্ট দাবিতে আসুক এবং সেখানেই তারা পয়েন্ট আউট করে সেটাকেই ভেঙে ফেলে দিল। একটা জায়গা হলো ধর্মীয় প্রধানের তার পদত্যাগ। অর্থাৎ যখন এই ধর্মীয় প্রধান পদত্যাগ করে দিলেন, তখন কিন্তু আর এই সিজেপির আন্দোলনের আর কোনো জায়গায় রইল না। বিরোধীরা যারা চাইছিল, সে বিরোধী যে পক্ষই হোক না কেন, যে এই আন্দোলনকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এই আন্দোলনকে আস্তে আস্তে করে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যাবে, তারা কিন্তু একবারে পুরোটাই দিশাহীন হয়ে গেল। অর্থাৎ এইটাই বলতে পারেন আমাদের কেন্দ্রীয় সরকার মোদী স্যারের একটি মাস্টার স্ট্রোক। ইতিহাসে একটি সূত্র আছে, যখন কোনো আন্দোলন ছোট থাকে তখনই তাকে দমিয়ে দাও, যাতে সেই আন্দোলনটা আর বাড়তে না পারে। অর্থাৎ এই আন্দোলনটাকে এখানেই দমিয়ে দিয়ে তাদের কিন্তু বিরোধীদের সম্পূর্ণ দিশাহীন করে দেওয়া গেল। যদি এই আন্দোলনটা বড় আকার ধারণ করত, তাহলে কিন্তু এই তাদের দাবিটা এই ধর্মঘট প্রধানের পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকতো না। সেটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যতম মাথা ব্যথারও কারণ হতে পারে। এই আন্দোলনটাকে থামানোর অন্যদিকে ছিল এই বর্তমানে কিন্তু সংসদে বাদল অধিবেশনে 3টি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ছিল। অর্থাৎ এই আন্দোলনটা যখন শেষ হয়ে গেল, তখন সেই বিলগুলো পাশ করে নিতে পারত। এছাড়াও এই আন্দোলনটা যেভাবে কলকাতা, দিল্লি, মুম্বাই, পাটনা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিচ্ছিল, তাতে কিন্তু এই আন্দোলনটা আরও বড় হয়ে যেতে পারত। আরেকটি কারণ হলো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আন্দোলন নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। যদি ফস করে কিছু বলে ফেলতো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পর্কে, তাহলে সেটাও কিন্তু একটি অস্বস্তিকর ব্যাপার হতো ভারতের জন্য তথা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। কোনো মতে এই ছাত্র আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে যদি সেটা ইউনাইটেড নেশন পর্যন্ত পৌঁছে যেত, তখন কিন্তু সেটাও ভারতের পক্ষে একটু লজ্জার কারণ হতো। আর এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ঘোলা জলে বিদেশি শক্তি মাথাচাড়াও দিতে পারত।